জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ৩ শ্রমিককে কারাদণ্ড দেয় উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি। নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে, জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইন প্রথমে আনতে হবে। শিশুদের ঝগড়া নিয়ে তুমুল মারামারিতে জড়ালো হবিগঞ্জের মশাদিয়া গ্রামের দুপক্ষ, ২০ জন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। শেরপুর ৩ আসনে স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ এপ্রিল। প্রার্থীদের প্রচার জনসভায় সরগরম। এগিয়ে বিএনপির ৩ বারে নির্বাচিত সাবেক এমপি। দখল দূষণে বিলীনের পথে যশোরের উলাসী যদুনাথপুর খাল। ধ্বংস হয়ে গেছে জিয়া মঞ্চ। হুমকির মুখে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত অবস্থান ঘরটিও। দর্শক, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সরাদর্শে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি যেন বাড়ছেই। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে লম্বা লাইন ক্রেতাদের। রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল, বন্ধ রয়েছে অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, তেল সংকটের কারণে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ডিলারদেরও দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এদিকে বিভিন্ন জেলায় ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে বাইকারদের অধীর অপেক্ষা। সিরিয়াল নিয়ে কোথাও কোথাও বাকবিতণ্ডা কিংবা হাতাহাতির ঘটনা ঘটছে নিয়মিত। রংপুর বিভাগের ৭০% পাম্পেই মিলছে না পেট্রোল ও অকটেন। চাহিদা মতো মিলছে না ডিজেলও। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। চাহিদা মতো তেল মিলছে অনেক পাম্প। তেল যতক্ষণ ছিল এতক্ষণ দিল, এখন তেল বলতেছে শেষ। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, এখন তেল নাই বলছে পাম্পে। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় জ্বালানি তেল সরবরাহ অপ্রতুল। তেল যতক্ষণ দেওয়ার অপশন নাই আমাদের। 10 বার যাবত তেল লাগে বন্ধ হিসেবে বর্তমানে চলছে আর কি। ডিলারদেরও দাবি, তারা ডিপো থেকে চাহিদা রাজি হননি। খুলনা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন ডিপোর সংশ্লিষ্ট বৈধ মজুত প্রতিরোধ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা রাখতে করা হয়েছে বিজিবি। বুধবারে পাইছি ৫,০০০, আজকে জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওএল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা এবং অবৈধ মজুদ যাতে গ্রহণ করতে না পারে। এদিকে বাগেরহাটের মোংলায় শনিবার রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১২,৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী। রাষ্ট্রায়ত্ত যমুনা ডিপোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির 3টি তেলের ট্যাঙ্কে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করে অবৈধভাবে মজুতকৃত এই তেল পাওয়া যায়। এছাড়া গাজীপুর, গাইবান্ধা সহ আরও কয়েক জেলায় অবৈধভাবে তেল মজুত করায় কয়েকজনকে জরিমানা করা হয় প্রশাসনের অভিযানে। জাহিদ হাসান, যমুনা নিউজ। নড়াইলে তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছে একজন। হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাতকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত 12টা তেল না পেয়ে এভাবেই পাম্প ম্যানেজার নাহিদের সাথে তর্কে জড়ায় ট্রাক চালক। এক পর্যায়ে দেয়া হয় হুমকি। সিসি ক্যামেরায় দেখা যায় রাত 2:10 ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক নিয়ে তার পিছু নেয় তর্কে জড়ানো সেই চালক সুজাত। কিছু দূর গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ ফিলিং স্টেশনের কর্মীদের। ভাইটা যখন পাম্পের থেকে বেরোয় যায় সাথে সাথে কোনো ট্রাক টান দেয় পিছনে, টান দেওয়ার পর আমাদের কিন্তু সন্দেহ হয় যে কিছুক্ষণ আগে বললো যে তোর কিন্তু আজকে মেরে ছাড়বো, তাহলে ও তো হয়তো বা কোনো কিছু করবে। ওই ট্রাক এখান থেকে রওনা দিছে, তখনই মনে করেন আমরা ওই ট্রাকের পাশ রওনা দিছি। রওনা দিয়ে দেখি যে মনে করেন ওই মাইরি দিয়ে মনে করেন নাইট কাকারে দিয়ে মাইরি দিয়ে চলে গেছে। শনিবার রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে হয় এই ঘটনা। কর্মীরা জানান রাত 12টার দিকে সুজাত নামের ওই ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। এ সময় তেল না পেয়ে পাম্প ম্যানেজার নাহিদের সাথে বাগবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। তবে এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি। পাম্পে পর্যাপ্ত তেল ছিল না, যার কারণে তাকে দিতে পারিনি। না দিতে পারার কারণে আমাদের ম্যানেজার নাহিদ কাকার সঙ্গে তার বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে সে রাগে ক্ষিপ্ত হয়ে বলে যে তুই তেল না দিলে তোরে ট্রাকের তলে দিয়ে মেরে ফেলবো। স্বজনরা জানান এলাকার দুটি ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে ছিলেন নাহিদ। তার এমন মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি তাদের। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাত মোল্লার বাড়িও নিহত নাহিদ সর্দারের গ্রাম পেরোলিতে। ঘটনার পর থেকে বাড়ি ছেড়েছেন সুজাতের পরিবার। আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি কেন তারা নির্দোষ মানুষ কেন হত্যা করলো? আমার একটা বাচ্চা, আমার আর কেউ নেই বাজান। আমার বাজান কারোর সাথে কোনো অপরাধ করে না। আমার বাজান। তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সংবাদ পাই যেরকম তানভীর ফিলিং স্টেশন তুলারামপুরে দুইজন মোটরসাইকেল আরোহী তারা পাম্পের কর্মচারী, তাদেরকে একটি ট্রাক মেরে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে একজন মারা গিয়েছে। এরকম সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পাম্পে তেল না পেয়ে বাগবিতণ্ডার জের ধরে ট্রাক ড্রাইভার তাকে মেরে দিয়ে গেছে, এটা আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে আমরা দেখছি। জেলায় গেল কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় ডিপো থেকে কম সরবরাহ পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে প্রায়ই বিশৃঙ্খলা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দিনাজপুরে শ্রমিকদের কর্মবিরতি চলছে। পার্বতীপুর ডিপো থেকে আমার সহকর্মী মাহফুজুল হক সেই খবরই আমাদের জানাবেন। মাহফুজ, শ্রমিকদের যে কর্মবিরতি সেটি কি এখনো চলছে এবং এটি প্রত্যাহারের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এবং সেই সাথে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে কখন নাগাদ সেটিও জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আসলে এই যে গতকালের যে ঘটনা, তিনজন, একজন ড্রাইভার, হেল্পার ও ম্যানেজারকে মাত্র 13 লিটার তেল চুরির অভিযোগে 6 মাসের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা সেই জরিমানার ইয়েতেই আমরা একটু বলতে চাই যে তাদেরকে মুখ থেকে যেটা আমরা শুনেছি যে এই জরিমানার ব্যাপারটাকে তারা মেনে নিতে পারেনি। কারণ যে গাড়ি থেকে এটি উদ্ধার করা হয়েছিল বা আটক করা হয়েছিল সেই গাড়িটি আসলে নীলফামারী হক ফিলিং স্টেশনে যাচ্ছিল। 6000 লিটার তেল নিয়ে নীলফামারীতে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি খারাপ হয়ে যায় এবং এই খারাপ হওয়ার কারণে আপনার এই আপনার গাড়িটি থেমেছিল। এই সময় ডিপটি ম্যাজিস্ট্রেট আপনার ওদিক থেকে যাচ্ছিলেন, নেজারও ডিপটি ম্যাজিস্ট্রেট এনডিসি, সে গাড়িটি থামিয়ে তার কেবিন থেকে 13 লিটার তেল পায়। বিষয়টি ছিল এতটুকুই। তখন তাদেরকে এই কারাদণ্ড প্রদান করা হয় এবং জরিমানা করা হয়। তারপরেও তাদেরকে কান ধরে উঠবোস করা হয়। শ্রমিক নেতা বা শ্রমিকরা তাদের একটাই অভিযোগ যে তাকে তো জরিমানা করলো, উঠবোস আবার কেন কান ধরে উঠবোস করালো। এইটা তাদের মধ্যেও যেমন লেগেছে। আর 13 লিটার তেল এটা তো কেবিনে ছিল ব্যবহারের জন্য, এটা তাদের অভিযোগ। আর প্রশাসন বলছে যে এটা চুরি অভিযোগেই তারা এটাকে চুরি দেখেই তারা এই জেল জরিমানা করেছে। আজ থেকে তখন থেকেই তার এই ধর্মঘট অব্যাহত রয়েছে। আজ সকাল 7টা থেকে বিকাল 4:30 পর্যন্ত যে তেল দেওয়ার কথা ছিল এই তেলগুলি কিন্তু শ্রমিকেরা নেয়নি এবং শ্রমিকদের দাবি ওই ডিপটি নেজারতকে যতক্ষণ পর্যন্ত বদলি করা হবে না, অপসারণ করা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবে এবং তেল তারা উত্তোলন করবে না বলে জানিয়েছে। তবে আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে শ্রমিকরা অংশগ্রহণ করবে বলে পুরো ঘটনাটি পরিষ্কার হলো। মাহফুজুল, অনেক ধন্যবাদ আপনাকে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের শহর থেকে গ্রামে। সড়ক পথের পাশাপাশি নৌপথেও জ্বালানি তেলের তীব্র সংকট, বিশেষ করে চরাঞ্চলে ডিজেলের অভাবে দেখা দিয়েছে অস্থিরতা। জামালপুরের যমুনা নদী ঘেঁষা বিভিন্ন ঘাটে খেয়া নৌকা তেল সংকটে প্রায় বন্ধ। জেলা প্রশাসন বলছে মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। দীর্ঘদিন ধরে জামালপুর ইসলামপুরের অন্যতম নদীঘাট গুঠাইলে নৌকা চালিয়ে সংসার চালাচ্ছেন রবিউল ইসলাম, কিন্তু জ্বালানি তেল সংকটে নৌকা ঘাটে ভিড়িয়ে বসে থাকতে হচ্ছে তাকে। সময় কাটছে নৌকা পরিষ্কার করে, কিন্তু আয় বন্ধ। নৌকালা তো সরকারের কাছে ওদের দাবি আমগর যায় না, আমগর কথাটা ওদের পর্যন্ত পৌঁছে না। তাহলে আমরা যার কাছে কই এই খাদলে শুনি তো ইন্ধানে শুনি তো চলে যায়, আমগর কাছে কেউ সারা দেয় না। জেলার বৃহত্তম গুঠাইল বাজারের এই ঘাট থেকেই নৌকায় করে পাশের জেলা গাইবান্ধা ও বগুড়া সহ উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। তবে ঈদুল ফিতরের আগ থেকেই তেল সংকটে নৌ চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন নৌকার মালিক ও শ্রমিকরা। তেল পাইতে 180-200 টাকা চাই নিডা, এসব খরচ দিতে আর আমাদের না চালানোর অসম্ভব ব্যাপার। 3-4 দিন আগে থেকে আমরা মনে করেন পাই না তেল। নদী ঘোরান আগে ভরা বাড়ালে পাবলিক খ্যাস খ্যাস করে, মানে আগের তো চতুর্দিকে বিপদ। সারাখান থেকে 140 টাকা করে তেল নিয়ে এসি, নৌকা ভাড়া হইলে আগে 50 টাকা করে, 10 টাকা করে ভাড়া নিয়ে দিলে দুনিয়ার কথা হয়। 100 টাকার ডিজেল কিনতে হচ্ছে 150 থেকে 180 টাকায়। তবুও নিয়মিত নৌকা চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে ভাড়া বাড়াতে গেলে যাত্রীদের সঙ্গে লেগে থাকছে হট্টগোল, ফলে ধীরে ধীরে বন্ধের পথে ঘাটের স্বাভাবিক কার্যক্রম। তেল শূন্যর চেয়ে বেশি হয়ে গেছে, চুরি করাও পাওয়া যায় না, সদরিও পাওয়া যায় না। তাহলে কি করি আমরা? কালকে মনে করেন 10টা তেল নিচি নিয়ে মনে করেন যে এই এলাকায় মানে চরাঞ্চলের মানুষের টিপ মারা এই কাছে গুলো চলা গেছে, কিন্তু আগে যে লং টিপ মারছি এটা আমরা মারতে পারতেছি না। যদি এই সমাধান না করেন তাহলে আঙ্গের পক্ষে নৌকা চালান যাবে না এবং আমরা নৌকা বন্ধ করতাম। জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সবাই সচেতন হলে এই সংকট মোকাবিলা করা সম্ভব। আমরা নৌপথ এবং কৃষকদেরকে আমরা এটা প্রাধান্য দিচ্ছি, যাতে এই সংকটকালীন সময়ে তাদের সরবরাহটা যেন নিশ্চিত থাকে। জামালপুরে যমুনা নদীর বাম তীরে বাহাদুরাবাদ, মুরাদাবাদ, কুলকান্দি ও গুঠাইল সহ অন্তত 9টি ঘাটে এখন একই চিত্র। শহর থেকে গ্রামে অকটেন পেট্রোলের যে ক্রাইসিস অর্থাৎ সংকট দেখা দিয়েছে, এর চেয়ে বেশি সংকট দেখা দিয়েছে নৌপথের যাত্রায় ডিজেলের। এ কারণে সেই ডিজেলের যে চাহিদা সেটি না পাওয়ায় নৌকা অনেকেই কিন্তু পাড়ে ভিড়ে এনে বন্ধ করে রাখছে। তাই দ্রুত এই সংকট সমাধান করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার দাবি এখানকার মানুষের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দেয় টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। সকালে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। গত 8 বছরে দেশে হামের টিকা দেয়া হয়নি বলেও জানান মন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা তুলে ধরে এসব কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তবে দুর্নীতির প্রশ্নে সরকার অনড় বলেও উল্লেখ করেন শাখাওয়াত হোসেন। এ সময় বেসরকারি অনুদানে 5টি ভেন্টিলেটরের পাওয়া গেছে জানিয়ে বলেন, এর মধ্যে 4টি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে। স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার নেশায় ভূমধ্যসাগরের সলিল সমাধি হল সুনামগঞ্জের 3 উপজেলার 10 যুবকের। এদের মধ্যে 5 জন জগন্নাথপুর, 4 জন দিরাই ও 1 জন দোয়ারা বাজার উপজেলার। মৃত্যুর খবর আসার পর থেকেই পরিবারগুলোতে শোকের মাতম শুরু হয়েছে। পুরো জেলা শোকে স্তব্ধ। নানা করছি আমি দিতাম না রে, আমারে মারি লিতে অথই সাগরের স্বপ্নযাত্রা, সেই যাত্রায় রূপ নিল শেষ বিদায়ে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শায়েখ আহমেদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাবার এমন বিলাপ। মায়ের আহাজারিতে এখন সন্তানের মরদেহ ফিরে পাওয়ার আকুতি। গরু বেশিয়া আরো কিছু লাভও টেকা চাই না, বিশিতবারে আশ্রে বাদি না টেকা দিছি, দেয়া চালক আলাপ করছি। তুই আইছো আজকে তো গেমে শিওর নিবে কি কিমে সার্টিফিকেট বুট করে বলে আসিও এই মের ঘরের মাঝে কানে দিতে না, মানুষ তো ভাইয়া মারাইতে খালি বইছে বেন্ট কইছে আর কইছে তোমরা নাইও না লুকাইয়া বইছরাম নাইলে ওই যে সামরাতে মারি দিব। হিরো দিছে না, কানিও দিছে না, পানিও দিছে না, করে ডিটেল গাইছে। লাস্ট ইয়ার হলো তারা না গাইয়া ডিজেল নাকি দেখাই দিছে গাইয়া পেট ফুললে মারা গেছে বুটোর মাঝে।
একই অবস্থা দিরাই উপজেলার মুজিবুর রহমানের বাড়িতে। স্বজনদের কান্নায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই প্রতিবেশীদের। গত 23 মার্চ ইউরোপ যাওয়ার আশা নিয়ে একই নৌকায় পাড়ি জমিয়েছিলেন জগন্নাথপুরের শায়েক, মনির, নাইম, আমিনুর, মোহাম্মদ আলী। সাথে ছিলেন দিরাই উপজেলার ময়না, সাজিদুর, শাহান, মুজিবুর ও দোরাবাজারের আবু ফাহিম। পথ হারিয়ে টানা 6 দিন সাগরে ঘুরে বেড়ায় নৌকাটি। খাবার পানির অভাবে অসুস্থ হয়ে মৃত্যু হয় 22 জনের, যার মধ্যে 20 জনই বাংলাদেশের। দুদিন পর মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেয়া হয় মরদেহ। সবার বিদেশ পাড়ি দেওয়ার স্বপ্নের সলিল সমাধি হয় ভূমধ্যসাগরে। একসাথে এতগুলো মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো জেলা। চুরির লাইনে নিবিয়া হয়ে জানো আর মার বুক না খালি করে ও ব্যবস্থা করবার লাগে আমার অনুরোধ। ওরার বাদে খানিও নাই, বনিও নাই, কিছু নাই, ক্যাম্পও মারিয়েছে আনা ভাইয়া। এই রকমের খান্দা খাটি আর বাংলাদেশের কেউ না যাতে করে না, আর এইভাবে ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না। দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এই পরিবারগুলোর কাছে আমরা গিয়েছি, তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছি যে তারা কবে গিয়েছে, কার মাধ্যমে কিভাবে কত টাকা খরচ করে গিয়েছে বা সেখানে কিভাবে মারা গেল, এই তথ্যগুলো আমরা নিয়েছি। তো এখানে কয়েকজন দালালের নাম এবং উঠে এসেছে, তাদের ঠিকানাগুলো আমরা কালেক্ট করেছি। আমরা এই বিষয়ে যারা যারা করছে আমাদের মামলা করার নির্দেশ দিছে, আমরা ওনাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি। হ্যাঁ, দালালদের বিরুদ্ধে। শুক্রবার গ্রিস উপকূলে জীবিত 26 জন সহ নৌযানটি উদ্ধার হয়। এদের মধ্যে 21 জন বাংলাদেশি রয়েছেন। আর মৃত 22 জনের মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জের 10 জনের পরিচয় নিশ্চিত হয়েছে প্রশাসন। জেলার আরও 2 জনের খোঁজ মেলেনি এখনো। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, শোকে স্তব্ধ পরিবারগুলো। আমরা বর্তমান অবস্থা জানতে চাই। আমার সহকর্মী সোহানুর রহমান সোহান সেখানেই আছেন। সোহান, প্রথমত মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে কি বলছে স্থানীয় প্রশাসন, এবং সেই সাথে নিহতের পরিবারের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের অবস্থাটা একটু জানতে চাই। স্বজন হারানোর বেদনা আসলে ভোলার না। সেই স্বজন হারানো যদি হয় অকুল সাগরে দূর দেশে, এবং তাও হয় যদি খাবারের অভাবে এবং পানির অভাবে, সেই শোক আসলে সইবার না। তো সেই শোক আসলে সইতে পারছেন না পরিবারগুলো সুখে সুখাও তো আছেন, বারবার কাঁদতে কাঁদতে মুছছে যাচ্ছেন, এবং তাদের একটাই চাওয়া যেন তারা শেষবারের মতো তারা তাদের প্রিয় মানুষটার মরদেহ দেখতে পারেন। তবে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা তাদের প্রবাসে থাকা আত্মীয় স্বজনের কাছ থেকে জানতে পেরেছেন মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে এই মরদেহগুলো পাওয়া কিন্তু অনেকটাই দুষ্কর। আশাও কিন্তু খুবই ক্ষীণ। তারপরও স্বজনরা প্রতীক্ষার আশায় বুক বেঁধে আছেন একবার তাদের প্রিয় মানুষটার মুখ দেখার জন্য। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত সব তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের চেষ্টা করছেন, এবং জেলা প্রশাসক ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক উপজেলায় একটি করে মামলা হবে, এবং সেই মামলার প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন। তো এই লাশ ফিরিয়ে আনতে আসলে এখন পরিবারের দাবি রাষ্ট্রের হস্তক্ষেপ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। বুঝতে পেরেছি সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মশাদিয়া গ্রামের শেনু মিয়া ও আওয়াল মিয়া লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। শেরপুর 3 আসনে স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এর মধ্যে বিএনপি সরকার গঠন করায় মাঠে সুবিধাজনক অবস্থানে 3 বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তার প্রতিদ্বন্দ্বী মারা যাওয়া জামায়াত প্রার্থীর ভাই মাসুদুর রহমান। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর 3 আসন। জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে জাতীয় নির্বাচনের সময় এই আসনে ভোট স্থগিত হয়। স্থগিত হওয়া নির্বাচনের জন্য 24 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বড় দলগুলো। গত 15 মার্চ প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হয় নির্বাচনের প্রচারণা। এরপর থেকেই সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি খেলাধুলার মাঠেও সরব প্রার্থীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা বিএনপি প্রার্থীর। যদি আপনারা ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেন, আমার আশা, আমার চেষ্টা থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই অবহেলিত এলাকায় নিয়ে আসার জন্য। কারণ উন্নয়ন করতে হলে, বরাদ্দ বাড়াইতে হলে, বড় বড় কাজগুলি করতে হলে প্রধানমন্ত্রী ছাড়া এটা অসম্ভব হয়ে দাঁড়ায়। জামায়াতের প্রার্থীর মৃত্যুতে তারই সহোদরকে বেছে নিয়েছে দলটি। প্রার্থী বলছেন, নির্বাচনে ভোটারের পছন্দই মুখ্য। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। বাদল ভাইয়ের যে মাঠ ছিল সেই মাঠটা আমি ইনশাল্লাহ ধরে রাখতে পারবো এবং 100% যে জয় হবে এটা আমি পুরোপুরি আশা করি, আল্লাহ যদি রহম করে। এখানে সীমিত সংখ্যক ভোট কেন্দ্র থাকবে, সুতরাং এইখানে কোনো রকম 2 নম্বরই হওয়ার সুযোগ আমি মনে করি না। ভোটাররা বলছেন, অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে অভিজ্ঞ, সৎ ও যোগ্য নেতৃত্ব চান তারা। ইলেকশনে একজন নিরপেক্ষ প্রার্থী চাই, যে প্রার্থী আমাদের দেশের, আমাদের দৃষ্টিবুদ্ধির উন্নতি করবে, যে ভালো মাঠে কাজ করবে, আমরা তাকে নির্বাচনে জয় করতে চাই। এলাকা উন্নত করবে। আমাদের কিছু জায়গায় এখনো রাস্তাঘাট ভাঙা, কিছু জায়গায় বিদ্যুৎ নেই। আমাদের কর্মসংস্থানের যে মিল, ইন্ডাস্ট্রি এগুলো থাকবে, এগুলো নাই, শুধু পর্যটন কেন্দ্র রয়েছে। ভোট অবাধ ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে ইসি। আচরণবিধি লঙ্ঘন হয়েছে এমন কোনো কার্যক্রম এখানে ঘটে না। নির্বাচন কমিশনের আমাদের সকল প্রক্রিয়া সম্পন্ন আছে। নির্ভয়ে নির্বিঘ্নে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। শেরপুর 3 আসনে ভোটার 4 লাখের কিছু বেশি। ভোট নেওয়া হবে 9 এপ্রিল। তবে এই পর্বে গণভোট হবে না। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সকালে তদন্ত কমিটির আহ্বায়ক, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম সহ 5 সদস্য ঘটনাস্থল দৌলতদিয়া 3 নম্বর ফেরি ঘাটে যান। পরে দুর্ঘটনা কবলিত বাস সহ ঘাটের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সাথেও কথা বলেন। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। আর ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, এই বিষয়গুলো প্রতিবেদনে সুপারিশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের শার্শা উপজেলার উলাসী যদুনাথপুর খাল আজ প্রায় বিলীন। ঐতিহাসিক খালটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়েছে হুমকির মুখে। ধ্বংস হয়ে গেছে খালের পাশে নির্মিত উলাসী জিয়া মঞ্চ। রাষ্ট্রপতি যেই ঘরে অবস্থান করতেন সেই বসতিতেও। অশীতিপর এই বৃদ্ধ জানাচ্ছিলেন 1986 সালের গল্প, যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 4 কিলোমিটার খাল খননের উদ্বোধন করেন। সেই সময় এই ঘর থেকেই যশোরের শশার উলাসী যদুনাথপুর খাল খনন কার্যক্রম শেষ করেন তিনি। হাজারো মানুষ কোদাল ও ঝুড়ি নিয়ে স্বেচ্ছাশ্রমে অংশ নেন খননে। এই কারণেই খালটি স্থানীয়দের কাছে পরিচিতি পায় উলাসী জিয়ার খাল নামে। তবে সময়ের ব্যবধানে হারিয়েছে খালটির সেই গৌরব। খাদ্য সংকট এবং কৃষি বিপ্লব ঘটানোর জন্যই উনি বাংলাদেশ সর্বপ্রথম এই খালটি খনন করেন। খাল খনন করার জন্য এখানে প্রথম কোপ দিয়ে উনি উদ্বোধন করেন। বর্তমানে ভরাটার দখল দূষণে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে উলাসী যদুনাথপুর গ্রামের বুক চিরে বয়ে চলা জিয়ার খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পানি নিষ্কাশন ক্ষমতা হারিয়ে এখন মৃতপ্রায়। ফলে ব্যাহত হচ্ছে চাষাবাদ। স্থানীয়রা বলছে এই খাল শুধু পানি নিষ্কাশনের পথই ছিল না, এটি ছিল প্রাকৃতিক মৎস্য ভাণ্ডারও। বৃষ্টিতে বুড়ি যেতেও পানি শোষণ করার, পানি পাস করার কোনো জায়গা নেই। খালের পাশে স্থাপিত ঐতিহাসিক ফলক ও ভবনগুলোর অবস্থাও জরাজীর্ণ। যেখানে উন্নয়ন কার্যক্রম ও কৃষকদের সমাবেশ হতো, সেখানে এখন আগাছা আর নীরবতা। স্থানীয়দের দাবি, গুরুত্ব বিবেচনায় খাল পূর্ণখনন সহ স্থাপনাগুলো সংরক্ষণে উদ্যোগ নেয়ার। এই সরকারের কাছে দাবি দ্রুত খালটা খনন করার। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই শুরু হবে কাজ। পুনরায় পুনঃখনন করে পূর্বের অবস্থায় যাতে নেওয়া যায়, এবং ওই সময় উনি যেটা চিন্তা করছিলেন যে খালটা পুনঃখনন করে ইসে জনসাধারণের দুর্ভোগ লাভক, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেচ সুবিধা প্রদান, ওই সুবিধাটা আমরা আবার মানুষজনকে ফিরিয়ে দিতে চাই। এমন বাস্তবতায় খাল খনন সহ জিয়ার মঞ্চ সংরক্ষণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
বিদেশি মুরগি পালন করে সাড়া ফেলেছেন সাতক্ষীরার যুবক সুজন হাসান জয়। একই সাথে বিশ্বের সবচেয়ে বড় ও ছোট জাতের মুরগিও রয়েছে জয়ের খামারে। এছাড়াও আছে টিকটকার মুরগি। বাহারি নাম এবং বৈচিত্র্যময় এসব মুরগি দেখতে খামারটিতে ভিড় করেন অনেকে। দেখতে অদ্ভুত জাতের এই মুরগিটির নাম পোলিশ ক্যাপ, আদিনিবাস পোল্যান্ড। স্বভাব ও দেখতে অদ্ভুত হওয়ায় খামারিরা এটিকে ডাকেন টিকটকার মুরগি নামে। বিশ্বের ছোট প্রজাতির মুরগি সেরামা, এর নিবাস মালয়েশিয়া। উচ্চতা 6 থেকে 10 ইঞ্চি। পূর্ণবয়স্ক সেরামার ওজন 250 থেকে 500 গ্রাম। বিশ্বের বৃহত্তম ও রাজকীয় মুরগির জাত কলম্বিয়ান ব্রাহামা। এটিকে বলা হয় মুরগির রাজা। ওজন 4 থেকে 5 কেজি। বাড়ির ছাদে করা খামারটি দেখতে ভিড় করেন অনেকে। আগে কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হই নাই যে এখানে এসে বিভিন্ন জাতের বিভিন্ন দেশের আমরা মুরগি দেখতে পাচ্ছি। এখানে এসে একসাথে এতগুলো মুরগি বা এত প্রজাতির মুরগি কখনো দেখা হয়নি, যেটা আসলে অবশ্যই আমাদের সাতক্ষীরার জন্য অবশ্যই গর্বের বিষয়। নতুন নতুন পাখি মুরগি নিয়ে আসে, আর অনেক বড় করেছে খামার করেছে ওপরে। তা এলাকার লোক আসে, বাইরেতেও আসে, এসে দেখে টেকে কিনে অনেকে। সাতক্ষীরা শহরের লম্বাটালি এলাকার সুজন হাসান জয়ের খামারে এখন 6টি দেশের 25 প্রজাতির মুরগির আবাস। নিজস্ব ব্যবস্থাপনায় ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন সারা দেশে। মাসে আয় 50,000 টাকা। আমি এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে গিয়ে দেখি ওই মুরগিটা পালছে, তো ওইটা দেখে ভালো লাগছিল। তো ওইখান থেকে আসলে শুরুটা হয়েছিল একজোড়া সিল্কি মুরগি দিয়েই। আমার আর কি এই শৌখিন মুরগির পথ চলা শুরু ওইখান থেকে। এমন খামার তৈরিতে উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আমরা উৎসাহ দিতে চাই, এবং যদি কখনো কোনো ধরনের সরকারি সহযোগিতা বা সহায়তা আসে তখন আমরা এদেরকে খুঁজে বের করে আমরা তাদেরকে দেওয়ার জন্য সচেষ্ট থাকব। শখের বশে গড়া এ খামারটি এখন রূপ নিয়েছে বাণিজ্যিক খামারে। তরুণ উদ্যোক্তারা বিদেশি মুরগির খামার করে হতে পারেন স্বাবলম্বী। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশে।